সুধী মণ্ডলী, সকলেই আমার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আজকের এই অনুষ্ঠানটি আমার জীবনে একটি খুবই সুন্দর স্নিগ্ধ অভিজ্ঞতার অংশ। বিশেষ করে আমাদের যে আলোচকবৃন্দ, তারা অত্যন্ত প্রাণবন্তভাবে কবি গোষ্ঠবিহারী সাহার কবিকৃতি, তার শিক্ষক জীবন এবং তার চেতনার জগৎ পরিচ্ছন্নভাবে তুলে ধরেছেন। আপনারা নিশ্চয়ই খুব মনোযোগের সঙ্গে তা শ্রবণ করেছেন। সেক্ষেত্রে আমার বিশেষ কিছু বলার আর তেমন নেই। সভাপতি দায়িত্ব হিসেবে আমি আলোচকদের প্রত্যেককে তাদের সুচিন্তিত অভিমত এবং ভাষ্য প্রকাশ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তারপরও আমার কিছু কথা বলতে হয়, যেহেতু এটা কবিতার গ্রন্থের একটা প্রকাশন অনুষ্ঠান এবং পাঠ পর্যালোচনা। আমি লক্ষ্য করেছি, আপনারাও সুধী মণ্ডলী খেয়াল করেছেন যে গোষ্ঠবিহারী বাবুর বয়স প্রায় ৮০ বছর উত্তীর্ণ হচ্ছে। অন্যদিকে তার সহকর্মী প্রিয়তোষ নাথ বাবু, তিনি পরিষ্কার করেছেন যে তিনিও অশীতিপর। এই দুজনের একই স্কুলে তারা শিক্ষকতা করেছেন। দেশ, জাতি, রাষ্ট্র, সমাজের নানা ভাঙা গড়ার বিষয়ে আমাদের চেয়ে তারা অনেক বেশি দেখেছেন, অনেক বেশি বুঝেছেন। আমি বিশেষ করে খুব আশ্চর্য হয়েছি, গোষ্ঠবিহারী বাবুর জীবনের একটা পর্যায়ে দেখা যাচ্ছে তিনি ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত ছিলেন। 70-এর দশকে তিনি বারোকুণ্ডের একটি শিল্প কারখানার রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। দেখা যাচ্ছে তিনি সেই সময়ই ট্রেড ইউনিয়ন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, আমার যতটা সম্ভব ধারণা, কারণ এগুলো আমি পেয়েছি ওই বইয়ের ফ্ল্যাপে। এই সময়ে তিনি চাকরিচ্যুত হন। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি খুবই দায়বদ্ধ একজন ব্যক্তি ছিলেন। শিক্ষক হিসেবে তার আগের জীবনটা ফেলে এসে তিনি এই চাকরিতে জয়েন করেছেন। চাকরিচ্যুতির ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি মুক্তিযুদ্ধের ঠিক পূর্বক্ষণের ঘটনা। তারপরে মুক্তিযুদ্ধ এল। মুক্তিযুদ্ধের পর তিনি আবারও অন্য একটি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার জীবনের নতুন যাত্রা শুরু করেছেন। 2014-তে তিনি অবসর নিয়েছেন। এই সময়টাতে কিন্তু তিনি কবিতা লিখেছেন। নানান কাজে, সংসার, শিক্ষকতা, নানা রকমের সামাজিক ব্যাপার স্যাপারের ভেতরে তিনি নিভৃত কবিতা লিখেছেন। আমরা যে শব্দ একটা ব্যবহার করি, নিভৃত চাই, এটি কি? যে তিনি নিজেই বলেছেন যে প্রকাশকে, তিনি বলেছেন তুচ্ছ প্রকাশকে, মানে নিজেকে প্রকাশ করাটাকে তিনি তুচ্ছ করেছেন। অর্থাৎ প্রকাশিত হবার জন্য, নিজেকে 10 জনের সামনে তুলে ধরার জন্য, কবি হবার জন্য তিনি কিন্তু কবিতা লেখেননি। তাহলে তার কবিতার উদ্দেশ্য কি? এটি হচ্ছে নিভৃতের মনন চর্চা, জীবনের চর্চা এবং চিন্তার চর্চা, যেটি অন্য 10টি কাজেও অত্যন্ত শৃঙ্খলার
পরিবেশ তৈরি করে বচনে, চলনে এবং সংসার যাপনে। কবি হবার জন্য তিনি কবিতা লেখেননি, এটি অত্যন্ত উচ্চ প্রশংসার একটি বিষয়। প্রসঙ্গক্রমে বলি যে জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এখন যে কেউ কেউ কবি, এই বিষয়টা কি? কারণ কবিতা হচ্ছে প্রচন্ড নিবিষ্ট একটি সাধনার বিষয় এবং একটি একরৈখিক জীবনের বিষয়। সমস্ত জীবনের চাহিদাকে, আবেগ অনুভূতিকে একটি স্রোতে ধাবমান রাখা এবং সেখানে সম্পৃক্ত থাকা, সেখানকার যে মণিমুক্ত চিন্তার সৌন্দর্য আহরণ করা শব্দ দিয়ে একটি অত্যন্ত কঠিন একটি কাজ, এটি সারা জীবনের একটি সাধনার কাজ। সেই জন্যই তিনি বলেছিলেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এই জিনিসটাকে আবার আমরা দেখতে পাচ্ছি 40-এর দশকে এসে আরেকটা কবি গ্রুপ এটাকে ভেঙে দিতে চাচ্ছেন, ভেঙে দিয়েছেন, বলছেন যে সকলেই কবি, কেউ কেউ না। এই যে কবিতার ইতিহাসে যে আমরা একটার পর একটা ধাপ দেখতে পাচ্ছি, তারপরে আসছে চিন্তার জগতে যেমন, দর্শনের জগতে যেমন, রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে যেমন, প্রয়োগের ক্ষেত্রে যেমন 40, 50, 60 বা 70 দশকের জায়গায় পৃথিবী নেই, পৃথিবীর মানুষগুলোও নেই। চিন্তার জগতে যে বিবর্তন ঘটে চলেছে, সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই বলতে পারি যে গোষ্ঠ বিহারী একজন প্রাচীনপন্থী কবি, রবীন্দ্র অনুসারী কবি, কিন্তু তার শব্দ প্রাচীন পন্থী বটে, কিন্তু তার চিন্তা সমসাময়িক। এই কারণেই তার মধ্যে যে সংযোগটা সঠিকভাবে ঘটেনি সময়ের সঙ্গে এবং শব্দের সংসর্গে, যে কবিতার জন্য যে সময়টা দিতে হয় প্রকাণ্ডভাবে, প্রচন্ডভাবে, সেটি তার হয়ে ওঠে। কিন্তু তিনি জীবনের চর্চা করেছেন। এইটি হচ্ছে একজন প্রকৃত নাগরিক বোধের পরিচয়। সঠিক নাগরিক এবং জাতির প্রকৃত এবং প্রকৃষ্ট সন্তান হতে চাইলে, এবং তিনি যেহেতু শিক্ষকতা করতেন, সেই শিক্ষার্থীদেরও জীবনের সৌন্দর্য বোঝাতে, তাদেরকে সেই পথে নিয়ে আসার জন্য তার কবিতা তাকে অনেক অনেক বেশি শুশ্রূষা দিয়েছে। আমি মনে করি সেখানে গোষ্ঠ বিহারী বাবুর জীবন ধন্য এবং তার শিক্ষার্থীদের জীবন ধন্য, এবং সেইভাবেই শিক্ষক সমাজের ভেতরে তার আলাদা যে একটা পরিচয় আমরা পেলাম, সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।